21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা সহ ঢাকার বিভিন্ন আদালতে ঝুলে আছে সন্ত্রাস বিরোধী আইনে করা ৩০০রও বেশি মামলা। বিঘ্নিত হচ্ছে বিচার কাজ। দায়সারা তদন্তের অভিযোগ আইনজীবীদের, ব্যবস্থা নেয়ার কথা জানালেন আইনমন্ত্রী। এই ধরনের মামলাগুলো রাষ্ট্র সঠিকভাবে তদন্ত করতে পারে না, সঠিকভাবে মামলা হয় না। কোনো মামলাটাই সীমাবদ্ধ সময়ের মধ্যে একটা মামলা কমপ্লিট করতে পারে না। সাক্ষীদেরকে খুঁজে পাওয়া যায় না, এইটার একটা সিরিয়াস কমপ্লেইন্ট এসছে এবং সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি যে কি ব্যবস্থা নেওয়া যায়। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি ফারজানা মোমো। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয় এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না, মিরপুর সেনানিবাসে বললেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদ মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান। রাজধানীর উত্তরায় স্কুল ছাত্র আদনান হত্যায় জড়িত থাকার অভিযোগে 3টি গ্যাংয়ের 8 সদস্য আটক। অন্তঃকুণ্ডলে এ হত্যাকাণ্ড দাবি র্যাবের। অনিয়মের দায়ে দারুল এহসান বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধের নির্দেশ আপিল বিভাগের। অন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য সতর্কবার্তা ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল। আশঙ্কা ভয়ভীতি কাটিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের গৌর মন্দিরে ভুবন মঙ্গল মহোৎসব, সব ধর্মবর্ণের মানুষের মিলন মেলা। এবং রাজধানীতে বেড়েছে এডিস মশাবাহিত চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্তের সংখ্যা। ডেঙ্গু জ্বরের মতো লক্ষণ হলেও আতঙ্কিত না হওয়ার পরামর্শ চিকিৎসকের। একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা সহ ঢাকার বিভিন্ন আদালতে ঝুলে আছে সন্ত্রাস বিরোধী আইনে করা ৩০০রও বেশি মামলা। সন্ত্রাস বিরোধী আইনে মামলার বিচারের জন্য বিশেষ আদালত স্থাপনের কথা 1 বছর আগে বলা হলেও নেই কোনো অগ্রগতি। এদিকে সাধারণ আদালতগুলোতে মামলার অতিরিক্ত চাপ থাকায় বিঘ্নিত হচ্ছে আলোচিত মামলার বিচার কাজ। এক্ষেত্রে দায়সারা তদন্তের অভিযোগ করেছেন আইনজীবীরা। তবে আইনমন্ত্রী জানালেন দ্রুতই ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার প্রকাশ্য চেষ্টা হয়েছে বেশ কয়েকবার, যার মধ্যে 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা সহ প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টার এ ধরনের 5টি মামলা বিচারাধীন থাকলেও তা আজও শেষ হয়নি। এ তো গেল প্রধানমন্ত্রীর কথা। বর্তমান ঢাকার বিভিন্ন আদালতে শুধু সন্ত্রাস বিরোধী আইনে প্রায় 235টি মামলা বিচারাধীন। এর বাইরে প্রায় 40টি মামলা সরকারের অনুমোদনের অপেক্ষায় আছে। এ ধরনের মামলার প্রধান আসামিদের অনেকে কয়েক বছর ধরে গ্রেফতার থাকলেও এখনও শেষ হয়নি বিচার কাজ। এদের মধ্যে অন্যতম হিজবুত তাহরিরের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন, হরকাতুল জিহাদের নেতা মুফতি আব্দুল হান্নান, জেএমবি প্রধান সাইদুর রহমান ও আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিমউদ্দিন রহমানী। জেএমবি প্রধান সাইদুর রহমানকে 2010 সালের 25শে মে রাজধানীর দনিয়ার একটি বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। মামলাটি বিচারের জন্য সরকার অনুমোদন দেয় 6 বছর পর, যা এখনও সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। আর 2013 সালের 12ই আগস্ট গ্রেফতার হওয়া জসিমউদ্দিন রহমানের মামলাটিও দীর্ঘদিন পর অনুমোদন মিললেও সাক্ষী না আসায় বিচার মোটেও আগায়নি। সাক্ষী হাজির না হওয়ার কারণ জানতে চাইলে পুলিশের উপর দায় চাপান রাষ্ট্রপক্ষের আইনজীবী। ভাবে তো এগুলো মামলাগুলি তদন্ত করা ঠিক না। এটা সঠিকভাবে তদন্ত, সুষ্ঠুভাবে তদন্ত করেই চার্জশিট দাখিল করা উচিত। তবে এ ধরনের মামলার অভিজ্ঞ আইনজীবী বলেন, এসব আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ অনেকটা দুর্বল থাকায় সাক্ষীরা আসে না। কোনো মামলাটাই সীমাবদ্ধ সময়ের মধ্যে একটা মামলা কমপ্লিট করতে পারে না। এই ধরনের মামলাগুলো রাষ্ট্র সঠিকভাবে তদন্ত করতে পারে না, সঠিকভাবে মামলা হতে পারে হয় না, এই কারণে সাক্ষী দেয় না। প্রায় 1 বছর আগে বিশেষ আদালত স্থাপনে আইনমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতির বিষয় জানতে চাইলে তিনি জানান, এ ধরনের কোনো পরিকল্পনা এখন নেই। সাক্ষীদেরকে খুঁজে পাওয়া যায় না, এইটার একটা সিরিয়াস কমপ্লেইন্ট এসছে এবং সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি যে কি ব্যবস্থা নেওয়া যায়। দেশে যখন কোনো সহিংসতার ঘটনা ঘটে শুধু তখনই দেখা যায় ধরপাকড় কিংবা মামলার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে, কিন্তু এর কিছুদিন পরই এসব মামলার দিকে সরকার দৃষ্টি না থাকায় বিচারের ক্ষেত্রে সৃষ্টি হয় দীর্ঘসূত্রিতা।
সংশ্লিষ্টরা মনে করেন দেশের বিচারিক প্রক্রিয়ায় গতি ফিরিয়ে আনতে পারলে অপরাধ প্রবণতা অনেকটাই কমিয়ে আনা সম্ভব। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয় এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না। সকালে মিরপুর সেনানিবাসে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি। ডিএসসি এসসি 2016-17 কোর্সে এবছর সেনাবাহিনীর 158 জন, নৌবাহিনীর 27 জন, বিমান বাহিনীর 24 জন কর্মকর্তা সহ 25টি দেশের মোট 280 জনের হাতে সনদপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী এখন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সক্ষম। অসাম্প্রদায়িক শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রতিষ্ঠা লাভ করবে বলেও মনে করেন সমগ্র দেশব্যাপী আমাদের দেশের জনগণকে উদ্বুদ্ধ করছে। আপনার একটা সামাজিক চেতনা, সচেতনতা সৃষ্টি করার মাধ্যমে আমরা এটা মোকাবেলা করছি। সাথে সাথে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাও এর সঙ্গে সম্পৃক্ত এবং আমাদের সশস্ত্র বাহিনীও এ ব্যাপারে যথেষ্ট পারদর্শিতা ইতিমধ্যে অর্জন করেছে। আমি আশা করি আমাদের দেশ অসাম্প্রদায়িক চেতনায় শান্তিপূর্ণ দেশ হিসেবে আমরা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করতে চাই। কাজে এমন কোনো ঘটনা বাংলাদেশে ঘটুক যা আমাদের উন্নয়নের পথে বাধার সৃষ্টি করে, তা আমরা কখনো চাই না, সেটা আমাদের কাম্য না। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করি এবং সকলকে এ ব্যাপারে স্ব কর্মস্থানে থেকে যার যার ভূমিকা গ্রহণ করতে হবে, যেন আমাদের ছেলে মেয়েরা তারা যেন কখনো এই সন্ত্রাস জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত না হয় বা মাদকাসক্ত না হয়। এ ব্যাপারে সমাজকে আরো সচেতন হতে হবে। রাজধানীর উত্তরায় স্কুল ছাত্র আদনান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কথিত ডিস্কো বয়েজ গ্যাংয়ের দলনেতা সহ 3টি গ্যাংয়ের 8 সদস্যকে আটক করেছে র্যাব। সকালে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে র্যাব জানায়, অন্তঃকন্দলের জেরেই এই হত্যাকাণ্ড। ব্রিফিংয়ে জানানো হয়, উত্তরা এলাকায় দীর্ঘদিন ধরেই চলে আসছে গ্যাং কালচার। উঠতি বয়সের তরুণরাই এসব গ্রুপ গড়ে তোলে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই বিগ বস, ডিস্কো বয়েজ, 9 স্টার গ্যাংয়ের মধ্যে অন্তঃকন্দল শুরু হয়। জোরপূর্বক অনেককেই দলে ভিড়িয়েছে এই গ্যাংগুলো। চাঁদাবাজি, ইফটিজিং সহ এলাকার লোকদের নানাভাবে হয়রানি করত তারা। জিজ্ঞাসাবাদে এমন তথ্যই বেরিয়ে এসেছে বলে র্যাবের ব্রিফিংয়ে দাবি করা হয়। নিজেদের মধ্যে মনোমালিন্যের কারণে পরবর্তী বেসিক্যালি 3টা ভাগে ভাগ হয়ে যায়। এই এলাকাতে বেশ প্রতাপের সঙ্গে তাদের যে গ্রুপের যে অনৈতিক কার্যকলাপ সেটা কিন্তু করে যাচ্ছে। মেইন টার্গেট ছিল এখানে যে রাজুকে হত্যাকাণ্ড করার জন্য। অতর্কিত যখন হামলা করা হয়, রাজু ওখান থেকে কিন্তু এসকেপ করতে পারলেও যে আদনান সে কিন্তু পারেনি। পরবর্তীতে তারা তাকে ধারালো অস্ত্র দ্বারা গুরুতরভাবে আঘাত করে এবং পরবর্তীতে হাসপাতালে মৃত্যুবরণ করে। যাদেরকে আটক করা হয়েছে, যেহেতু মামলাও হয়েছে, তদন্ত এখনো পুলিশ করছে। সনদ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম এবং শাখা বাণিজ্যের দায়ে দারুল এহসান বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ছাত্র ভর্তিতে বিধিনিষেধ আরোপ করেছেন আদালত। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মনে করেন, সুপ্রিম কোর্টের এই আদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যিকীকরণ বন্ধ হবে। দেশের বিভিন্ন জায়গায় অনুমোদন ছাড়াই ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে জঙ্গিবাদ থেকে শুরু করে সনদ বাণিজ্যের অভিযোগ রয়েছে। এমন প্রেক্ষাপটে 2011 সালের 25 নভেম্বর এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেন শিক্ষা মন্ত্রণালয়। যদিও গত বছর হাইকোর্ট দারুল ইহসানের কার্যক্রম বন্ধের রায় দিলে সরকার বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণার নির্দেশ দেন। এই রায়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল করলে বুধবার তা খারিজ করে দেন সুপ্রিম কোর্ট। ফলে চূড়ান্তভাবে বন্ধ হল বিশ্ববিদ্যালয়টির সব ধরনের কার্যক্রম। তবে এ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রদের ভাগ্যে কি ঘটবে তা পূর্ণাঙ্গ রায়ে নির্ধারিত হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। দারুল ইহসান তাদের কোন রকম কার্যক্রম তারা চালাতে পারবে না। বিশ্ববিদ্যালয় হিসাবে তারা যে কার্যক্রম চালিয়ে এসেছিল সেটার পরিসমাপ্তি ঘটল। এখনো নির্দেশনা আকারে তো আমরা পাইনি,
অতএব সমগ্র জাজমেন্টটা পেলে পারে তখন বোঝা যাবে যে ইমপ্লিকেশনসগুলো কি এলো। তিনি জানান এই আদেশের ফলে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা নিয়ে বাণিজ্যিকীকরণ বন্ধ হবে। বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি নিয়ে যারা একটা অরাজক অবস্থার সৃষ্টি করছে তাদের ব্যাপারে আমাদের উচ্চ আদালত খুব কঠোর মনোভাব নিয়েছেন। যে ইস্যুগুলো ছিল রিট পিটিশনে সেগুলো নিয়ে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটির কোনো বলার কিছু নেই, কিন্তু যে অবজারভেশনগুলো এসছে হাইকোর্ট ডিভিশনের জাজমেন্টে সেই অবজারভেশনগুলো কমপ্লাই করা সম্ভব হবে না বিধায় অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করেছিল। এছাড়া ইস্ট ওয়েস্ট ওয়ার্ল্ড প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ছাত্র ভর্তির বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছেন আদালত, যা পূর্ণাঙ্গ রায়ে বিস্তারিত জানা যাবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আগামী নির্বাচনে অংশ না নিলে তাদের সাংগঠনিক কার্যক্রম আরও দুর্বল হয়ে পড়বে। সকালে রাজধানীর একটি হোটেলে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণ কাজের চুক্তিসই অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। কারো একক সিদ্ধান্তে নির্বাচন কমিশন গঠন হয়নি, সবার মতামতের ভিত্তিতেই এটি হয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা রাষ্ট্রপতি নিজে একতরফা কোনো সিদ্ধান্ত নেননি। সার্চ কমিটি হয়েছে, সার্চ কমিটি আলাপ আলোচনা করেছে, বিভিন্ন দলের সাথে তার আগে সংলাপ হয়েছে। সার্চ কমিটি হওয়ার পর সার্চ কমিটি আমাদের দেশের বিশিষ্টজনদের সাথেও মত বিনিময় করেছে। বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে, কারণ আগামী নির্বাচনে অংশ না নিলে আজকে দুর্বল এলোমেলো বিএনপি আরো দুর্বল হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিতর্কিত ব্যক্তির অধীনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলেই নতুন করে সিইসি নিয়োগের বিষয়ে রাষ্ট্রপতিকে বিবেচনা করার অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, এখনো শপথ না হওয়ায় সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে সিইসি হিসেবে নিয়োগ দেওয়ার সুযোগ রয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে একথা বলেন শামসুজ্জামান দুদু। নির্বাচন কমিশন হিসাবে যাকে নির্বাচিত বলে ঘোষণা করা হয়েছে তিনি একজন বিতর্কিত ব্যক্তি। এই বিতর্কিত ব্যক্তি দিয়ে এই দেশে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে, এটা এই দেশের পাগলও বিশ্বাস করেন। প্রধান নির্বাচন কমিশনার শপথের আগেই মহামান্য রাষ্ট্রপতিকে আমি অনুরোধ করব, বিবেচনার কোনো সুযোগ থাকলে সেটা গুরুত্ব সহকারে আপনি বিবেচনা করবেন, কারণ আগামী নির্বাচন গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুপুরের সময় আরো থাকছে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত 4, আহত 6। বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের 16তম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আপিল শুনানি 7 মার্চ ধার্য করেছেন আদালত। আজ শুনানির দিন ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষের 8 সপ্তাহের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 8 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এদিন ধার্য করেন। একই সঙ্গে 7 মার্চের মধ্যে উভয় পক্ষের আইনজীবীকে লিখিত যুক্তিতর্ক উপস্থাপন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি এই মামলার শুনানির জন্য ডক্টর কামাল হোসেন, টি.এইচ. খান সহ 12 জন সিনিয়র আইনজীবী নিয়োগ দিয়েছেন আদালত। 2016 সালের 5 মে হাইকোর্ট বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের 16 সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন আদালত। যেহেতু একটি বড় ধরনের মামলা সংবিধান সংশোধন সংক্রান্ত, সেই কারণে আদালত আগামী 7 মার্চ এটি শুনানির জন্য নির্ধারণ করেছেন, সাবজেক্ট টু কন্ডিশন, যে সেটি হলো যে অ্যাপিলেন্ট পক্ষ এবং রেসপন্ডেন্ট দুইজনই তাদেরকে রিটেন আর্গুমেন্টটা জমা দিতে হবে এবং তারা 1 ঘন্টা করে আর্গুমেন্ট করার সুযোগ পাবেন। আর আদালত আরেকটি আদেশ দিয়েছেন, 12 জন সিনিয়র আইনজীবী যারা আমাদের সুপ্রিম কোর্টের টপ সিনিয়র লয়ার যারা, তাদেরকে এমিকাস কিউরি হিসেবে নিয়োগ করেছেন। তারা আদালতকে এই সংশ্লিষ্ট বিষয়ে তাদের সাবমিশন রাখবেন, সহযোগিতা করবেন। সাতক্ষীরা জেলা জামায়াত ইসলামের আমির আব্দুল খালেক মণ্ডল সহ একই জেলার 4 জনের বিরুদ্ধে 71 মানবতা বিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সকালে ধানমন্ডিতে তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা জানান তদন্তকারী কর্মকর্তারা। বাকি 3 জন হলেন এম আব্দুল্লাহ আল বাকি, খান রকনুজ্জামান ও জহিরুল ইসলাম।
অভিযুক্তদের মধ্যে খালেক মণ্ডল 2001 সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি গ্রেফতার রয়েছেন। এছাড়া বাকি 3 জন পলাতক। তাদের বিরুদ্ধে 71-এর সাতক্ষীরা সহ আশাশুনি ও কলারোয়া উপজেলার বিভিন্ন স্থানে হত্যা, ধর্ষণ, আটক ও নির্যাতনের মোট 7টি অভিযোগ আনা হয়েছে তদন্ত প্রতিবেদনে। অভিযুক্তরা সবাই জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা বলে জানান তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান। হত্যা, নির্যাতন এবং ধর্ষণ এই 3টা অভিযোগ আমরা এই 4 জনের বিরুদ্ধে এনেছি। 7টি অভিযোগে যে প্রধান আসামি সাবেক সংসদ সদস্য খালেক মণ্ডলের বিরুদ্ধে 4টি অভিযোগে অভিযুক্ত করতে পেরেছে। অপরাধের স্থান হলো আশাশুনি থানায় আছেন এলাকায়, সাতক্ষীরা সদরে আছে এবং কলরোয়া থানায় আছে। এই 3 থানায় এই অপরাধ যজ্ঞগুলো করা হয়েছে। এই মামলায় 60 জন সাক্ষী আমরা সংগ্রহ আছে মামলায়। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন কেন জমা দেয়া হচ্ছে না তা জানতে তদন্তকারী র্যাব কর্মকর্তাকে তলব করেছেন আদালত। আজ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, তবে তদন্তকারী সংস্থা র্যাব সহ বিভিন্ন সংস্থা 45 বারের মতো প্রতিবেদন না করায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম 21 মার্চ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। 2012 সালের 11 ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় খুন হন। ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। পরে 2012 সালে 18 এপ্রিল হাইকোর্টের নির্দেশে মামলাটির তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর করা হয়। রাজধানীতে মশাবাহিত ভাইরাস জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। এডিস মশাবাহিত চিকুনগুনিয়া ভাইরাসের কারণে এ জ্বর হচ্ছে বলে জানিয়েছে রোগতথ্য, রোগ নির্ণয় ও গবেষণা ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি জানিয়েছে জ্বর এড়াতে হলে মশার কামড় থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থা করতে হবে, পাশাপাশি চিকিৎসা নেয়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। তবে ডেঙ্গু জ্বরের মতো লক্ষণ হলেও এতে তেমন কোনো ক্ষতির আশঙ্কা নেই, তাই আতঙ্কিত না হওয়ারও পরামর্শ চিকিৎসকদের। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। শরীরে অস্বাভাবিক তাপমাত্রা ও প্রচন্ড ব্যথা নিয়ে হাসপাতালে আসা এই শিশুটির লক্ষণ দেখে চিকিৎসকের ধারণা চিকুনগুনিয়া নামের অনেকটা নতুন এক ধরনের ভাইরাসে আক্রান্ত সে। 103 উপর থাকছে, স্টিল করছে, ওটা থেকে নামছে না। চিকুনগুনিয়া আর কি, যেটা বলে মশার কামড় থেকে হয়, এটা সন্দেহ করছে। ভাইরাস জনিত একটা রোগ, এটা মারাত্মক কিছু না, ডেঙ্গুর মতো মারাত্মক না। প্রচন্ড জ্বর থাকে এবং জ্বরের পরপর ওই শরীরে ব্যথা থাকে এবং ব্যথা থেকে মাঝে মাঝে খুব রেয়ার কেসে কমপ্লিকেশন ডেভেলপ করে। গেল কয়েক সপ্তাহ ধরে এমন অনেক রোগী আসছেন চিকিৎসকদের কাছে। রাজধানীর বিভিন্ন এলাকায় অনেকে আক্রান্ত হয়েছেন এ রোগে। রোগটি 2-3 দিনে এমনিতেই সেরে গেলেও ব্যথার তীব্রতা বেশি থাকায় ব্যথানাশক ওষুধ এমনকি অ্যান্টিবায়োটিকের ব্যবস্থাপত্র দিচ্ছেন অনেক চিকিৎসক। জ্বর আসার পরে তারপর শরীরে এত ব্যথা করছে, তারপরে কতদিন জ্বর ছিল, পরে ওষুধ খাইছি, পরে ভালো হয়েছে। এবারই ফার্স্ট এমন জ্বর আমার আগে কখনোই হয় নাই। ডাক্তার বলছে যে গরম পানির হাতে পায়ে গিরায় ব্যথার ট্যাবলেট খাইতে, ঔষধ দিছে অ্যান্টিবায়োটিকে। রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা ইনস্টিটিউটে আসা বিভিন্ন নমুনা পরীক্ষা করে ভাইরাসটি শনাক্ত করেন সংশ্লিষ্টরা। 2008 সালের পর বেশ কয়েকবার এই ভাইরাসের সংক্রমণ ঘটলেও এবার আক্রান্তের হার বেশি বলে জানান তারা। গত মাসে ঢাকার কাঁঠালবাগান এলাকায় জরিপ চালিয়ে চিকুনগুনিয়া আক্রান্ত রোগী পেয়েছেন গবেষকরা। 150 মতন স্যাম্পল আমরা এনেছিলাম, ব্লাড স্যাম্পল চিকুনগুনিয়া টেস্ট করার জন্য। সেখানে আমরা 20-21টা স্যাম্পল পজিটিভ এসেছে। এবারের কেসগুলো কিন্তু শীতকালে হয়েছে। টিপিক্যাল পিকচার আমরা একদম শুধু বর্ষার সময়ে আমরা মশা নিয়ে চিন্তিত থাকবো তা থাকার বিষয় না, কিন্তু তাহলে এখন ইয়ার অ্যারাউন্ডই আমার খেয়াল করতে হবে যে কোথাও ডেঙ্গু মশা হচ্ছে কিনা, এবং এটা প্রতিরোধের মূল উপায় হচ্ছে মশা নিয়ন্ত্রণ। পানি আবদ্ধ থাকে এমন জায়গায় সাধারণত এডিস মশার বংশবৃদ্ধি পায়, তাই ফুলের টব, পানি জমে থাকার মতো পরিত্যক্ত পাত্র ও স্থান নিয়মিত পরিষ্কার করা এবং এ মশার কামড় থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 4 শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো 6 জন। ভোরে সোনারগাঁও উপজেলার আশারিয়ার চর এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ভোরে 10 জন শ্রমিক নিয়ে কাগজ ভর্তি একটি ট্রাক নারায়ণগঞ্জের মেঘনা ঘাট এলাকায় যাওয়ার সময় পথে আশারিয়ার চর এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এ সময় ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে 2 শ্রমিক নিহত হন। আহত হন আরো 8 জন। পরে গুরুতর আহত 2 জনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসার পথে তাদের মৃত্যু হয়।
আহত বাকি 6 জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাস্তাটা সাইডে ভাঙতেছিল, ভাঙির কারণে গাড়ি পলট খাইছে, আর পলটের গাড়ির নিচে চাপা পড়ে 4 জন লোক মারা গেছে। ঘটনাস্থলে 4 জনকে আমরা উদ্ধার করছি, আর একজনকে জীবিত হাসপাতাল পাঠাইছি আমরা, আরেকজনের হাত ভেঙে আছে, তাকে আমরা হাসপাতাল পাঠাইছি। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন উপাসনালয়ে হামলার 3 মাস পর উপজেলার গৌর মন্দিরে শুরু হয়েছে 55তম বার্ষিক ভুবন মঙ্গল মহোৎসব। গতরাতে 6 দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট সাইদুল হক। উৎসব উপলক্ষে সকল ধর্ম বর্ণের মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে মন্দির প্রাঙ্গণ। নানা আশঙ্কা এবং ভয় ভীতি কাটিয়ে এই উৎসবের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি আবারও ফিরে আসবে বলে মনে করেন সনাতন ধর্মাবলম্বীরা। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নাসিরনগরের ঘটনার পর কেটেছে 3 মাস। পুনর্নির্মাণ করা হয়েছে বাড়িঘর এবং ভাঙা মন্দির। আর তাই সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনার জন্য বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় উপজেলার প্রধান মন্দির গৌর মন্দিরে শুরু হয়েছে 6 দিনব্যাপী ভুবন মঙ্গল মহোৎসব। আর একে ঘিরে পুরো এলাকায় এখন সাজসজ্জা। উৎসবের শুরুতে আনুষ্ঠানিকভাবে পূজা অর্চনার মধ্য দিয়ে মন্দিরে রাধাকৃষ্ণ গৌরনিতাই ও পঞ্চতত্ত্ব প্রতিমা স্থাপন করেন পুরোহিত। এরপর শুরু হয় ভক্ত অনুরাগীদের জন্য গীতাপাঠ, হরিনাম কীর্তন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। 3 মাস পূর্বের এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় মন ভাঙলেও এই উৎসবের মধ্য দিয়েই তারা আবার ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। আজকে আমাদের মনে একটু সম্প্রীতি আইছে, সুন্দর হয়েছে যে আমরা একত্রিত হইতে পারছি, আবার মিলেমিশে সবাই চলতে ফিরতে পারবো। আমাদের নাসিরনগর আগে যেরকম ছিল, আমরা চাই নাসিরনগর আবার তার আগের জায়গায় ফিরে আসুক। প্রতিদিন তো আগে আতঙ্কে ছিলাম, এই আতঙ্কটা একটু কাটিয়ে উঠছি, এটাই আমাদের কাছে একটু বড় পাওয়া। সাম্প্রদায়িকতার যে বিষয়টা, এটা একদম এখন আর নেই। উৎসবকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। ঘটনাকে যারা ঘটাতে সব ধরনের কারিগরি সহায়তা, তাদের সমর্থন দিয়েছে, অধিকাংশকে আমরা গ্রেপ্তার করেছি। সবাইকে যাতে আইনের সম্মুখীন হতে হয় সেই চেষ্টা আমরা অব্যাহতভাবে নিয়ে যাচ্ছি। এদিকে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে যে কোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইদুল হক। 30 অক্টোবর ঘটনার পর আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতি নাসিরনগর বহাল রাখতে হবে এবং এই পরিস্থিতি বহাল রাখার জন্য, সর্বস্তরে বহাল রাখার জন্য আমার যা যা প্রয়োজন আমি সব কিছু করব। এই উৎসব আগামী 13 ফেব্রুয়ারি সোমবার পর্যন্ত চলবে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। অমর একুশে গ্রন্থমেলায় কবিতা, গল্প আর উপন্যাসের ভিড়ে ভ্রমণ বিষয়ক সাহিত্যের সংখ্যা হাতে গোনা। পাঠকরা বলছেন দিনব্যাপী খোঁজ করেও তারা মেলাতে পারছেন না পছন্দের হিসেব নিকেশ। লেখকদের অভিযোগ, ভ্রমণ বিষয়ক বই ছাপাতে আগ্রহী নন প্রকাশকরা, যদিও প্রকাশকরা দায়ী করছেন মানসম্পন্ন লেখার অভাবকেই। মৌসুমী ময়ের রিপোর্ট। অজানাকে জানা আর অদেখাকে দেখার কৌতূহল মানুষের সহজাত। বইয়ের পাতার কালো অক্ষরে পাঠক মেটান সে তৃষ্ণা। এতে থেমে আছে সময়, লেখা আছে ইতিহাস এবং সভ্যতার প্রেক্ষাপট। তাই তো বইয়ের প্রতি পৃষ্ঠায় বুঁদ হয়ে থাকে পাঠক হৃদয়। অমর একুশে গ্রন্থমেলা 2017-তে প্রকাশিত নতুন বইয়ের মধ্যে গল্প, কবিতা এবং উপন্যাসে রয়েছে আধিপত্য। তবে পাঠকদের চাহিদা থাকা সত্ত্বেও ভ্রমণ বিষয়ক গ্রন্থে নেই পর্যাপ্ত সরবরাহ। বুদ্ধিস্ট এরিয়াতে যারা ঘোরাঘুরি করে সেই জাতীয় বই কিন্তু আমি খুঁজেই পাচ্ছি না। যদি ভ্রমণের বই থাকে সেগুলো থেকে আমরা সাধারণ একটা কনসেপ্ট নিতে পারি। আমি অনেক দেশে গিয়েছি, বন্ধুদের সাথে আমি এসব গল্প পড়ি। আর বিক্রেতারা বলছেন লেখক সংকটের কথা। একই সাথে বাণীর বিষয়েও রয়েছে প্রশ্ন। ভ্রমণ বিষয়ক লেখা পাঠে যে একবার আনন্দ পাবে, সে কিন্তু প্রচুর ভ্রমণ বিষয়ক লেখা পাঠ করে এবং খোঁজে। কবিতার যে বই আসে, তারপরে গল্পের যে বই আসে, উপন্যাস যে পরিমাণ আসে, ভ্রমণ না করলে তো ভ্রমণ বিষয়ক বই কি করে লিখবে? আর লেখকদের অভিযোগ, গল্প উপন্যাসের ভিড়ে উপেক্ষিত থেকে যাচ্ছেন তারা। লেখার মান বাড়াতে প্রয়োজন পৃষ্ঠপোষকতা। নিজের পয়সা দিয়ে তো বই বের করা যাবে না, লেখককে আমন্ত্রণ করতে হবে। এদিকে মেলার প্রথম সপ্তাহ পর ভ্রমণ বিষয়ক নতুন বইয়ের সংখ্যা কাগজে কলমে 10টি হলেও হিসেবের তথ্য নিয়ে বিভ্রান্তিতে রয়েছে বাংলা একাডেমি। প্রকাশকরা যখন বইগুলো প্রকাশ করে
আমাদের যে নতুন স্টলে সেই স্টলে বইটি পৌঁছে দেওয়ার দায়িত্ব প্রকাশকের। সেটি যখন বইটি পৌঁছে দেওয়া হয় তখন আমরা সেটি রেজিস্টারে অন্তর্ভুক্ত করি। তো সেখানে হয়তো কোথাও ভুল ত্রুটি থাকতে পারে, আমি সেটি চেক করে দেখব। দেশ সীমানার গণ্ডি পেরিয়ে পাঠকদের এই মহোৎসবে নতুন করে জেগে উঠুক প্রিয় বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। মৌসুমী মো, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় যানজট নিরসনে শাসনগাছা ফ্লাইওভার নির্মাণ কাজ গত বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও ধীরগতির কারণে এখনো হয়নি। এতে চরম ভোগান্তির মুখে পড়েছে কুমিল্লাবাসী। তবে সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তা দুর্ভোগের কথা স্বীকার করে চলতি বছরের জুন মাসের মধ্যে কাজ শেষ করার আশ্বাস দেন। বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা থেকে রাজধানী ঢাকা, সিলেট ও জেলার চান্দিনা, দেবিদ্বার, মুরাদনগর সহ 7টি উপজেলায় যাতায়াতের জন্য একমাত্র বাস স্ট্যান্ড শাসনগাছা বাস স্ট্যান্ড। দীর্ঘদিন ধরে শহর থেকে বের হওয়ার পশ্চিম দিকের এই সড়কটিতে যানজটে অতিষ্ঠ নগরবাসীর দাবির প্রেক্ষিতে রেসকোর্স থেকে শাসনগাছা পর্যন্ত রেল ক্রসিং ফ্লাইওভারের কাজ শুরু হয় প্রায় 2 বছর আগে। 2015-16 অর্থ বছরের জুন মাসে কাজটি শেষ হওয়ার কথা থাকলেও কাজের ধীরগতির কারণে আজও শেষ হয়নি। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিদিন এই সড়কে যাতায়াতকারী অর্ধলক্ষাধিক মানুষ। আগে আমরা ওইখানে যে নামতে পারতাম একদম মোড়ে, তো এখন অনেকটা রাস্তা হাইটা যেতেছে, তো সময়ের অপচয় হচ্ছে। গাড়ি তো অর্ধেক রাস্তা এসে থেমে যায়, পুরো পর্যন্ত যায়ও না। এটার কারণে প্রতিদিন ধুলাবালিতে শ্বাসকষ্ট, অনেক সমস্যা হয় আমাদের। আমরা হাঁটবো এই যে একবারে রাস্তাতে জায়গায় নাই। সচেতন নাগরিকরাও জানালেন ফ্লাইওভার নির্দিষ্ট সময় শেষ না হওয়ায় ভোগান্তির শেষ নেই কুমিল্লাবাসীর। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটি কাজ যদি আমরা করতে ব্যর্থ হই তাহলে সেই দায় সেখানে শুধু অর্থনৈতিক খরচটাই যে বেড়ে যাবে তা না, মানুষের যে ভোগান্তি যেটাকে আমরা অর্থনৈতিকভাবে বিবেচনা করি না সেটাও কিন্তু বিরাট। আমার মনে হয় বিলম্বিত করে সরকারি অর্থকে আরো আত্মসাৎ করা এটাই প্রক্রিয়া হতে পারে। অবশ্য সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জনগণের ভোগান্তির কথা স্বীকার করে জুনের মধ্যে কাজ শেষ করার আশ্বাস দিলেন। সাময়িক এই দুর্ভোগের জন্য আমি জনসাধারণের কাছে ক্ষমা প্রার্থী, বাট আমরা যথাসম্ভব এই দুর্ভোগকে হ্রাস করে যথা দ্রুত এটাকে পাবলিকের ব্যবহারের জন্য মুক্ত করতে পারি সেই কাজটা করে যাচ্ছি। 631 মিটার দীর্ঘ শাসনগাছা রেল ক্রসিং ফ্লাইওভার নির্মাণে ব্যয় হচ্ছে 50 কোটি টাকা। সময় সংবাদ, কুমিল্লা। দুপুরের সময় আরো থাকছে। যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞায় 7 দেশের মুসলমানরা বৈষম্যের শিকার হচ্ছেন কিনা জানতে চাইলেন আদালত। চলতি সপ্তাহেই রায়। বাংলাদেশকে উল্লেখযোগ্য হারে ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সকালে এডিবির ভাইস চেয়ারম্যান ওয়েনচাই ঝাংয়ের সাথে সচিবালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় তিনি আরো বলেন, গত বছর দেশে 81.13 মিলিয়ন ডলার ঋণ সহায়তা দিয়েছে এডিবি। আরো $6 বিলিয়ন পাওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানান তিনি। যেটা আমাদের জেনারেল রিলেশনশিপ উইথ এডিবি ডিসবার্সমেন্ট খুব ভালো। গত বছর 813 মিলিয়ন ডিসবার্সড হয়েছে from a pipeline of about 6 billion. Yes, sir. So we want to maintain this standard. তাদের কিছু ন্যাশনাল অ্যালোকেশন আছে, আমরা যেটা ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গেও করি তাদের সঙ্গেও করি যে we always exceed the national allocations, we do better. শিল্পনীতি 2015-তে উচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে চামড়া ও চামড়াজাত পণ্যকে। প্রোডাক্ট অব দ্য ইয়ারও ঘোষণা করা হয় এই শিল্পের পণ্যকে। তারপরও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে তেমন উদ্যোগ নেই রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির, এমন অভিযোগ ব্যবসায়ীদের। এ দাবিকে অযৌক্তিক উল্লেখ করে প্রতিষ্ঠানটি বলছে, উদ্যোক্তার অভাবেই বড় পরিসরে কাজ করা সম্ভব হচ্ছে না। সেই সঙ্গে মার্চের পর নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামার ঘোষণা ইপিবির। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। বছরের শুরুতেই চামড়া ও চামড়াজাত পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণায় বোঝা যায় সরকার কতটা গুরুত্ব দিয়েছে এই শিল্পকে। সরকারের শিল্পনীতিতে উচ্চ অগ্রাধিকারও পেয়েছে অমিত সম্ভাবনার এ খাত। তবে তা কাজে লাগাতে কতটা প্রস্তুত বাংলাদেশ? রপ্তানি চিত্র বলছে, গেল অর্থ বছর মোট 80টি দেশে রপ্তানি হয়েছে চামড়া ও চামড়াজাত পণ্য। এর 80% গেছে 10টি দেশে। আর গেল 5 বছরে পুরনো বাজারে খুবই সীমিত পরিসরে 2-1টি নতুন পণ্য যোগ হলেও সৃষ্টি হয়নি একটিও নতুন বাজার। এমন অবস্থার জন্য ইপিবির দুর্বলতাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। আমাদের দেশে চামড়া কিন্তু এমনিতেই যে ন্যাচারাল যে গ্রেইন প্যাটার্নটা আছে এটা কিন্তু ওয়ার্ল্ডের সেকেন্ড হাইস্ট। বাজারজাতকরণের যে পদ্ধতিগুলি আছে এগুলিও আমাদের পরিবর্তন করতে হবে। ইপিবি যে ধরনের ফেয়ারগুলি আমাদের
বর্তমানে আছে শুধুমাত্র সেগুলি নিয়েই কিন্তু তারা মানে ব্যস্ত। সাউথ আফ্রিকাতে যেতে হবে, সাউথ আমেরিকাতে যেতে হবে, অস্ট্রেলিয়াতে যেতে হবে, তাহলে আমাদের এই নতুন বাজার ধরার ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় একটা হাব করতে পারবো। ইপিবির পাল্টা অভিযোগ, ব্যবসায়ীদের সীমাবদ্ধতাই বাজার সম্প্রসারণ না হওয়ার কারণ। কয়েক মাসের মধ্যে নতুন করে কাজ শুরু করবে প্রতিষ্ঠানটি। আমার স্ট্রেংথ কত, ফেয়ারে পার্টিসিপেট করার মতো আমাদের কতজন আছে। লেদার সেক্টরে এখনো কিন্তু স্ট্রং প্লেয়ার সেভাবে তৈরি হয়নি। আমরা একটা রোডম্যাপ তৈরি করছি লেদার সেক্টরের জন্য। রোডম্যাপটা আমরা তৈরি করলে আমরা বুঝতে পারবো যে আমার কোথায় কোথায় অবস্টেকল আছে, কি ধরনের পলিসি সাপোর্ট সেখানে গভর্নমেন্টের প্রয়োজন আছে। রপ্তানি বাড়াতে সাভারের নতুন শিল্পনগরীর পরিবেশ বান্ধব ইমেজ কাজে লাগানোর তাগিদ অর্থনীতি বিশ্লেষকদের। সামগ্রিকভাবেই যে আমরা খাতের যে নতুন পরিচিতি গড়ে উঠবে, সেক্ষেত্রে সরকার, ইপিবি এবং ট্যানারি অ্যাসোসিয়েশন এবং লেদার গুডস অ্যাসোসিয়েশন যৌথভাবে এই ইমেজ বিল্ডিং এর জন্য তারা বাইরের কাজগুলো করবেন। বিদেশের বড় প্রদর্শনীতে জায়গা পেতে কূটনৈতিক তৎপরতা জোরদারেরও পরামর্শ তাদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। অতিরিক্ত টিউশন ও অন্যান্য ফি বাড়ানোর প্রতিবাদে বিয়াম ল্যাবরেটরি স্কুলের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে অভিভাবকরা। সকালে বিয়াম স্কুলের পাশের রাস্তায় তারা এই অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় অভিভাবকরা অভিযোগ করে বলেন, প্রতি মাসে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত বেতন, স্পোর্টস ফি, ল্যাবরেটরি ফি সহ বিভিন্ন অজুহাতে বাড়তি অর্থ নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ।